ভোট যুদ্ধের তৃতীয় দফায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি প্রদীপ সিং, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধি অমিতাভ হোসেন এবং অবশ্যই রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি তারক ভদ্র। আমরা আজকে আলোচনা করব যে তৃতীয় দফার ভোট কেমন হলো। প্রথম প্রশ্ন, তৃতীয় দফার ভোট সম্পর্কে জানাবার আগে আপনাদের জানিয়ে রাখি যে আজকে কেন্দ্র শাসিত এবং রাজ্য মিলে 11টি রাজ্যে প্রায় আমরা জানি 93টি আসনে ভোট হয়েছে এবং এই ভোট গ্রহণের মধ্য দিয়ে 2019-এ বিজেপি কিন্তু এই আসনগুলিতে একচ্ছত্র আধিপত্য পেশ করেছিল। এবার কি হবে আমরা সেই বিষয়ে যাব। ভোট কেমন হলো, প্রথমে প্রদীপ সিং। দাদা, বাংলার কথা বলে নি। আমরা যেহেতু বাংলার বাসিন্দা, বাংলায় 4টে আসনে ভোট ছিল। যে 4টে আসন যদি আপনি হিসাবে নিরিখ দেখেন, তাহলে একটি ছিল বিজেপির, একটি ছিল কংগ্রেসের, আর দুটো ছিল তৃণমূল কংগ্রেস। তা আমাদের আশা তার গতবারের থেকে এবারের ফল ভালো হবে এবং আমরা গতবারের থেকে এবারে আসন সংখ্যা বাড়বে। আর আমি বলতে পারি দেশের নিরিখে যে 93টা আসন আছে, সেই 93টা আসনের মধ্যে প্রায় 84টা আসনই ছিল এনডিএ, আর বিজেপির ছিল বোধহয় সম্ভবত 72টা থেকে 74টা আসন। তা এই তৃতীয় দফার ভোটটা বিজেপির পক্ষে সারা ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরকে বজায় রাখতে হবে। তারা যদি 400 পারের যে স্বপ্ন আজকে 350 এসে দাঁড়িয়েছে, সেই 400 পারটা কতটা মানে তারা তৈরি করতে পারে, তাদের বক্তব্যের সঙ্গে মিল কতটা রাখতে পারে, তার উপরে নিরিখে। তবে আমার ধারণা এখান থেকে প্রচুর শতাংশ আসন তারা হারাবে এবং সেটা কাছাকাছি বিরোধীদের সঙ্গে। প্রদীপ সিং বলছে যে গতবারের থেকে আসন সংখ্যা হারাবে। অমিতাভ হোসেন বিজেপির প্রতিনিধি কি বলেন, গতবারের থেকে আসন সংখ্যা হারাবে এবারে? এই দফার যে ভোটটা হচ্ছে, এটা কিন্তু 93টা সিটে নয়, 95টা সিটে। না, এটা নিয়ে দ্বন্দ্ব আছে। কেউ বলছেন 93, কেউ বলছেন 94, কেউ বলছেন 95। কিন্তু সৌরাষ্ট্র আর ইন্দোর অলরেডি বিজেপি জিতে গেছে আনকনটেস্টেড। মানে সেই হিসেবে ধরতে গেলে দুটো আসন অবশ্যই। আমি যেটা দেখবো, যেটা শিডিউল ছিল, শিডিউল ছিল 95টি সিটের মধ্যে দুটো অলরেডি বিজেপি জিতে বসে আছে। হ্যাঁ, 93টি আসনে আজকে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এখন 93টা আসনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কাজে এটা এই অঞ্চলগুলোতে আমরা পশ্চিম উত্তরপ্রদেশ, এই জায়গাটা নিয়ে যেটা বিরোধীরা যেটা নিয়ে কথা বলছে, ওই টিকায়াত, সে তার সব কটা ইয়েতে জামানত জব্দ হয়েছিল, যাকে নিয়ে এটা করছে। আর আজকে মৈনপুরীতে যা গিয়ে দেখলাম, ওই মৈনপুরীতে যা ছবিটা দেখলাম, যে দুজনেই প্রার্থী এবং অখিলেশ দুজনে মিলিয়ে বলছে সব বুথ ক্যাপচার হয়ে গেছে, তাই ঠিক আছে, সব বুথ ক্যাপচার যদি হয়েই থাকে, তুমি কমপ্লেন করে দাও, তাহলে সব কটা বুথে আবার রিপোলিং হবে। কিন্তু সেটাও সে করে। এই কমপ্লেনের বিষয়ে যদি আসি, তাহলে আমরা দেখবো যে পশ্চিমবঙ্গে 4টি কেন্দ্রে যে ভোট হয়েছে, 4টি কেন্দ্রে অসংখ্য কমপ্লেন জমা পড়েছে। 360টি কমপ্লেন জমা পড়েছে মোট, রাত বেলা 3টে পর্যন্ত। এই যে 360টি কমপ্লেন জমা পড়েছে, না বিজেপি করেছে 6টি, তৃণমূল করেছে 6টি। না, তৃণমূল একটু বেশি রয়েছে। আমার কাছে যে হিসেব রয়েছে, তাদের তৃণমূল কংগ্রেস করেছে, সিপিএম করেছে 133টি, কংগ্রেস করেছে 25টি, টিএমসি করেছে 11টি এবং বিজেপি করেছে 10টি। এবং তৃণমূল কংগ্রেস 3টের পরের খবর, 3টে পর্যন্ত ছিল 6টি, তারপরের খবর হচ্ছে আরো বেড়েছে, কমপ্লেন বেড়েছে। কিন্তু এই কমপ্লেন করে কি হবে? আপনি যে বলছেন অখিলেশ যাদব কমপ্লেন করবেন, কমপ্লেন করে কি লাভটা হবে? না, কমপ্লেন যদি প্রমাণিত হয়, আবার রিপোলিং হবে সেখানে। কিন্তু রিপোলিং তো ভারতবর্ষের ইতিহাসে কি এই ধরনের রিপোলিং এর ইতিহাস বহু হয়েছে, রিপোলিং বহু হয়েছে। এবং শুধু আজকে নয়, রিপোলিং হতে গেছিল, আপনি চিন্তা করে দেখুন, একদম প্রথম 1952 সালের ইলেকশনে ডক্টর বিধান রায় হারতে বেঁচে গেছিলেন, 272টা ভোটে মাত্র জিতেছিলেন। ওখানে রিপোলিং হওয়ার কথা উঠেছিল, কিন্তু আলটিমেটলি পার্টি সেটা বিশেষ করে পেশ করেনি ডক্টর বিধান রায়ের এই ইমেজটাকে সামনে রেখে। কাজে এটা রিপোলিং বহু হয়েছে। কারণ আপনি বলছেন অখিলেশ যাদব প্রমাণ করতে হবে যে বুথ ক্যাপচার হয়েছে, তাহলে রিপোলিং এর আমি প্রথমত কমপ্লেনটা তারক ভদ্রের কাছে যাবো। তারক ভদ্র কিরকম ভোট হলো? প্রথমেই আজকে সন্ধ্যায় বাংলার পালস চ্যানেল যারা দেখছেন, তাদেরকে প্রত্যেকে আমার অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে যে জায়গাটাতে ভোট হয়েছে, যে জায়গাগুলোতে 93টা
আসনে যে লড়াইটা হচ্ছে তার মধ্যে বাংলায় আছে 4টে আসন। বাংলার 4টে, মুর্শিদাবাদটাই আমাদের গেলবারে অধীর চৌধুরী ছিলেন, তো এবার মুর্শিদাবাদটা গেলবারে বহরমপুরটা আমাদের ছিল, অধীর রঞ্জন চৌধুরী এমপি ছিলেন। আর বাকি 3টেতে 2টো ছিল তৃণমূল আর একটা ছিল বিজেপি। তো এবার যেটা হয়েছে মুর্শিদাবাদ ভোট হয়েছে, তাতে তোমরা ঈশা খান চৌধুরী যে ক্যান্ডিডেট আছে মালদা উত্তরের সম্ভবত, সেখানে আবু আবু হাসেম খান চৌধুরী, আবু তাহের চৌধুরী, আর এবার ক্যান্ডিডেট হয়েছে ঈশা খান। হ্যাঁ, তো এবার ওই মালদা দক্ষিণ ওটা আমাদের দিকেই আছে, এবার থাকবে, ওটাই আমরাই জিতবো। এবং আমাদের প্লাস হতে পারে মালদা উত্তরটা, যেটা গেলবারে মৌসুম নুরকে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড় করানো হয়েছিল, যে অ্যাডভান্টেজটা ছিল গনি খানের ভাগ্নি হিসাবে, সেই অ্যাডভান্টেজ আজকের এই জায়গাটা কিছুটা কম হবে। এই কারণে মৌসুম বেনার্জি নূর বলেছেন যে তৃণমূল কংগ্রেস জিতবে এবং মৌসুম বেনজির নূর ময়দানে থেকে গনি খানের ভাগ্নি হিসেবে যে পরিচয়, ইনফ্লুয়েন্স যেটা দেখিয়ে ময়দানে ঘোরার যে রাজনীতিটা, সেটা আলাদা, কোথা থেকে প্রেস করে দেওয়া তো দুটো আলাদা। আজ এবারে উনি ময়দানে নেই। তো ব্যাপারটা হলো, ওখানে আমাদের যিনি আছেন ভূমিপুত্র মোস্তাক আলম, মালদত্তায় যিনি লড়ছেন, মোস্তাক আলম জনদরদি এবং ওখানকার ভূমিপুত্র, খুব ভালো মানুষ, মানুষের কাজ করে, প্রতিটি মানুষ ওনাকে ওই জেলায় সবাই ভালোবাসে ওই লোকসভাতে। তো সেইখান থেকে ওই সিটটা এবার আমাদের দিকে আছে। এবং বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী তো আমরা জিতবই। আর একটা যেটা আমরা বলি যে আপনার জঙ্গিপুরে যেখানে লড়াইটা হচ্ছে, ওরই অন্তর্গত কদিন আগে একটা আপনি জানেন ইয়েতে লড়াইটা হয়েছিল, যেটাতে আপনার বাই ইলেকশনে 20,000 আমরা ডেপিজিটে ছিলাম, সেটাকে আমরা রিকভার করে 50,000-এ জিতেছিলাম বাই ইলেকশন, যেটাতে আপনার বেরিয়ে গেল। তো ওই জায়গাটা কিন্তু বাইরন বিশ্বাস, তো ওই জায়গাটাতে মানুষের ভালোবাসা কংগ্রেসের প্রতি আছে। সেই জায়গা থেকে আমরা জঙ্গিপুরটাও আমাদের দখলে আসবে আমরা আশা রাখছি। কারণ মালদা, জঙ্গিপুর এবং আপনার এদিকে আপনার বহরমপুর এবং এই যে 4টে আসন পরপর লড়াই হচ্ছে আজকে, যে 4টে আসন, এই 4টেই আমাদের ইন্ডিয়া জোটে দখলে আসবে, এটা একদম মোটামুটি আমরা শিওর হয়ে বলছি। যেমন একটা কংগ্রেসের 3টে লড়ছেন আমাদের, একটা আমাদের ইন্ডিয়া জোটের শরিক বামফ্রন্ট থেকে মোহাম্মদ সেলিম লড়ছেন। তো ওই আসনটাও যেহেতু অধীর রঞ্জন চৌধুরী এরিয়ার মধ্যে পড়ছে, না এখানে তো ইন্ডিয়া জোট আছেই, কারণ ইন্ডিয়া জোটে তো উনি আছেন, ওনারা আছেন, তো এটা নিয়ে তো কোনো বিকল্প কিছু নেই। ওটা তো কংগ্রেসকে গালাগাল করছে না। বুঝতে পারছি না যে ইন্ডিয়া জোট আছেন মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে সবকটি আসলে প্রতিযোগিতা করছে। তৃণমূল কংগ্রেস নেই আমাদের ইন্ডিয়া জোটে, তৃণমূল কংগ্রেস নেই। আমি আগেও বলেছি, আজকে একই কথা বলছি, মমতা ব্যানার্জির দল ইন্ডিয়া জোটের সাথে নেই। ও গত পরশুদিনকে আমি বলছি দায়িত্ব নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং ইন্ডিয়া জোটের একজন শরিক হয়ে আমি বলছি নেই। পরশুদিনকেও একটা মিটিং এ কংগ্রেসকে একটি ভোটও নয়, একদম না কংগ্রেসকে একটি ভোটও নয়, এই ভার্সন কংগ্রেসকে একটি ভোটও নয়, 42টাতেই লড়াই হয়েছে। এটা কখনো হয় না যে আমি নামবো জলে আমার বেনি ভিজাবো না, হয় না। যদি জোটে থাকতো তাহলে এখানে ওনাকে যে অফার দেওয়া হয়েছিল, যেটা বলা হয়েছিল, জোটের যে সমীক্ষা ছিল, সেইখানে উনি একটা আসনও কোথাও ফাঁকা রাখেনি, 42টাই দিয়ে দিচ্ছে। আমার জায়গা নিজের বেলা আটিচুটি, পরের বেলা দাঁত কপাটি, এটা আবার হয় নাকি? এটা আবার কিরকম জোটের ভূমিকা? কোনো জোটেই নেই, না একদমই নেই। বাংলার কংগ্রেসের মুশকিলটা হয়েছে এই জায়গাটা। আর যেটা বলতে যাচ্ছিলাম, না আমি বলিনি, এবার অনেক বলেছো, বাংলার কংগ্রেসের মুশকিলটা হলো এই জায়গায়। অধীর চৌধুরী, বাংলার কংগ্রেসটা হলো অধীর চৌধুরীর কংগ্রেস, আর দিল্লি মল্লিকার্জুন খাড়গে, পরশুদিন মল্লিকার্জুন খাড়গে আমাদের অল ইন্ডিয়া সভাপতি, সে বলে গেছে, সে নিজে বলে গেছে তৃণমূলের সাথে কোনো যোগসূত্র নেই, পরিষ্কার ভাবে বলে গেছে মল্লিকার্জুন খাড়গে। যিনি দায়িত্ব নিয়ে বলছেন কংগ্রেসের প্রতিনিধি, তিনি তার দায়িত্ব নিন, ন্যাশনাল কংগ্রেসের দায়িত্ব কি? একদমই আমি ন্যাশনাল কংগ্রেসের আমি একজন কর্মী এবং রাজ্যের আমি কংগ্রেস সেবা দলের জেনারেল সেক্রেটারি, আমি দায়িত্ব নেবো না।
কে নেবে কংগ্রেসের দায়িত্ব? কংগ্রেসের দায়িত্ব কে নেবে? আমি নেবো না তো। তৃণমূল থেকে বলে দেওয়া হবে আমি কংগ্রেসের দায়িত্ব নেবো কিনা। না, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের মাঝখান থেকে বিজেপি না তৃণমূল বলে দেবে, তৃণমূল কংগ্রেস বলে দেবে, ন্যাশনাল কংগ্রেসের কর্মী দায়িত্ব নেবে কেনা, এটা তৃণমূল কংগ্রেস থেকে ঠিক করে দেওয়া হবে নাকি? আচ্ছা, ওনার কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে দিচ্ছেন একটা পলিসি, এনারা কোন ঠিক করেনি। মল্লিকার্জুন খাড়গে আমার অল ইন্ডিয়া নেতা, সে এসে বলে গেছে। কথা বলতে আপনি বারবার করে ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব তো নয়, ভুল বললে কেন নেবো আমি? ভুল তো বলা যাবে না। আমি এক মিনিট বলি, কংগ্রেস পরিষ্কারভাবে জানিয়েছে যে রাজ্যে তাদের জোট নেই, কিন্তু ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস রয়েছে এবং বাকি ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস লড়াই করছে ইন্ডিয়া জোটে শরিক হিসেবে। কোথাও কে বলেছে জয়ন্তদা এটা? এটা কে বলেছে? আমাদের দল থেকে কে বলেছে? আমার অল ইন্ডিয়া প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে পরশুদিন এসেছিলেন মালদায় এসে উনি বলে গেছেন, মালদায় উনি এসেছিলেন। এটা ওই কংগ্রেস প্রতিনিধি কানে কানে বলে গেছেন মল্লিকার্জুন। না মাইকে জনসভায় বলেছে, জনসভায় বলেছে, জনসভায়। ইন্ডিয়া জোটে রয়েছে, ইন্ডিয়া হতে পারে না। এটা কখনো হয় না। যদি জোটে থাকতো, তাহলে এখানে 42টা ঘটনা হতো না। ইন্ডিয়া জোটে যদি থাকতো তাহলে কোনোভাবেই এখানে 42টা ঘোষণা হতো না, 42টা আসনে ক্যান্ডিডেট দিত না যদি জোট হতো। আমি একটা প্রশ্ন করছি, ইন্ডিয়া জোট নামটি কার দেওয়া? মমতা ব্যানার্জি, আমাদের রাহুল গান্ধীর দেওয়া, রাহুল গান্ধীর তৈরি, রাহুল গান্ধীর তৈরি, রাহুল গান্ধীর তৈরি। ইন্ডিয়া জোট নামটি মমতা বন্দ্যোপাধ্যায় না মোটেই না, রাহুল গান্ধীর তৈরি, তাবেদারিত্বে রাহুল গান্ধীর তৈরি। এটা ওয়ার্কার হয়নি, এরা চতুর্ভুজি পোষ্য তৈরি হয়েছে, আর কিচ্ছু হয়নি। আমরা কোনোভাবেই সেই তৃণমূলের সাথে যাব না যে তৃণমূল গোয়াতে গিয়ে আমাদের এগেইনস্টে প্রার্থী দিয়ে বিজেপিকে সুবিধা করিয়ে দেয়। আমরা সেই তাদের সাথে যাব না যারা সব জায়গায় কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে নিজে তো হেরেছেই, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করেছে, সেই তৃণমূলের সাথে আমরা যাবই না। অধীর চৌধুরী যে কথাগুলো বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তারপর কি রাজ্যে তৃণমূলের পক্ষে সম্ভব কংগ্রেসের সঙ্গে একসঙ্গে পথ চলা? যদিও কংগ্রেস অধীর চৌধুরী বলেনি, অধীর চৌধুরী এখানে রাষ্ট্রপতি বলেছিল 6টা আসন দিলে জোটের সমঝোতা হতে পারে। সেই 6টা আসনও তখন ঠিক করেছেন 3টের বেশি দেওয়া যাবে না। কংগ্রেস কি এমন দুর্বল জায়গা আছে নাকি ভারতবর্ষে? রাহুল গান্ধী 4500 কিলোমিটার হেঁটে বাজে ভারতবর্ষে বিজেপি বিরোধী যে হাওয়াটা তোলা রাহুল গান্ধী তুলেছে, তোলার পরে যদি আজকের তৃণমূল সুপ্রিমো যদি বলেন যে 3টের বেশি আসন দেবো না, কংগ্রেস কেন মেনে নেবে? এটা থেকে লড়ার পর তার আবার লাইব্রেরিতে লড়ার কি প্রয়োজন হলো? তার লাইব্রেরিতে রাহুল গান্ধী কেন লড়বেন না? লড়াই এমন তো লেখা আছে যে একটা মানুষ দু জায়গায় লড়তে পারবে না? কোথাও লেখা আছে? নিশ্চয়ই লেখা নেই, কিন্তু তাহলে প্রবলেমটা কোথায়? তার মানে ওয়ানাদে রাহুল গান্ধী একদম তিনি নিশ্চিত নয় জিতবেন বলে। কে বলেছে? আপনার যদি ওখানেও যেতে এখানে দাঁড়াতে পারবে না কোনো ব্যাপার আছে? বা এখানে দাঁড়িয়ে জিতলে ওখানে তাহলে আছে কোথাও সংবিধানে? তাহলে আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে অমিতাভ বাবু হাসছেন তৃণমূল কংগ্রেস এবং আমি একটা অন্য জিনিস বলতে চাইছি। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস বামপন্থীদের বিরুদ্ধে যে পঞ্চায়েত ভোটের যে অভিযোগ আমরা করে এসেছিলাম, কখনো যখন আমরা বিজেপির সঙ্গে কেন্দ্রে শাসনে ছিলাম, সেই সময় আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানিয়েছিলাম যে আমাদের 20% আসনও সেদিনকে তৃণমূল কংগ্রেসকে ভোটে লড়তে দেওয়া হয়নি, প্রচন্ড অত্যাচার এবং প্রেসার দিয়ে উইথড্র করে নেওয়ার জন্য। আজকের দিনে তৃণমূল কংগ্রেস সরকারে তার তৃণমূল কংগ্রেসের বিরোধীরা তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে সেই অভিযোগ আনে। আজ পর্যন্ত স্বাধীনতার পর এটা হয়তো ছোট ছোট জায়গায় বাংলায় কিংবা ত্রিপুরায় এই অভিযোগ পাওয়া গেছে। যেমন ধরুন 96% পঞ্চায়েতে লোকই আসন দিতেই দেয়নি বিরোধীদের বিজেপি। এরকম প্রচুর অভিযোগ ছোট ছোট জায়গায় পাওয়া যেত। স্বাধীনতার পর এইবার প্রথমবার যেখানে ভয় দেখিয়ে এমপি নির্বাচনে, মানে দেশের পঞ্চায়েতের সব থেকে বড় নির্বাচনে
প্রার্থীদের ভয় দেখিয়ে টাকার প্রলোভনে উইথড্র করিয়ে নেওয়া হয়েছে। এবং এই উদাহরণ গণতন্ত্রের পক্ষে কতটা মারাত্মক, গণতন্ত্রকে হত্যা করার জন্য কতটা মারাত্মক। আজকে উলঙ্গ যে নৃত্য বিজেপি গণতন্ত্রকে হত্যা করার যে উলঙ্গ নৃত্য করছে, সেইটাকে রক্ষা করতে আজকে আমাদের সমস্ত বিরোধী শক্তি এক জায়গায় হয়ে লড়ছে। আর মানুষ, আজকের দিনে কোনো বিরোধী নেই, আজকে মানুষ আর বিরোধীরা সমান হয়ে গেছে। এই জায়গাটাই বোঝাতে চাইছি যে নারায়ণরূপী যখন রাক্ষসে পরিণত হয়, যখন রাবণ, যখন শিবের আশীর্বাদ ধন্য রাবণ যখন রাবণে পরিণত হয়, কনভার্ট হয়, তখন কিরকম আজকে ভালো ভালো স্বপ্ন দেখিয়ে যে বিজেপি, যে সরকার, কেন্দ্র সরকারের শাসনে এসেছিল, মানুষকে স্বপ্ন দেখিয়ে ভুল বুঝিয়ে যেভাবে এসেছিল, আজকে যে গণতন্ত্র হত্যার যে নারকীয় লীলা চলছে, সেটাও কিন্তু মানুষের কাছে আজকে যাচ্ছে। আজকে লড়াইটা হয়ে গেছে জনতা ভার্সেস নরেন্দ্র মোদী এবং শাহ, আর কেউ নয়। সুতরাং নরেন্দ্র মোদী এবং শাহকে সঙ্গে বিজেপিকে উৎখাত করাটাই সারা দেশের জনতা এবং বিরোধী শক্তি এক হয়, সেই কাজটাই করছে। আমি একটা কথা এখানে মনে করিয়ে দেবো, সেটি হচ্ছে আজকে গুজরাটে অমিত শাহ তিনি একটি আসনে, এবং সেখানে নরেন্দ্র মোদী তার কাছে আছেন তার ভোট, এবং গান্ধীনগর থেকে লড়েছেন অমিত শাহ। যে কথা বললেন প্রদীপ সিং, অমিতাভ বাবু, সেই কথা 16 জন প্রার্থীকে উইথড্র করিয়ে নেওয়া হয়েছে। না, সে করা হতেই পারে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু গান্ধীনগরে অমিত শাহ লড়ছেন এবং তিনি জিতছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রয়েছে কার মনে? আমার মনে আছে। থাকতেই পারে গণতান্ত্রিক 16 জন প্রার্থী যদি প্রলোভিত হয়ে এবং চাপে পড়ে তাদের বাড়িতে সরাসরি তারা অভিযোগ করছে, অসুরক্ষিত, লোক পাঠিয়ে প্রদীপ সিংকে আমার একটাই প্রশ্ন, গুজরাটের যিনি রাজ্য সভাপতি, তিনি গত 2019 সালের ভোট ইলেকশনে কত ব্যবধানে জিতেছিলেন? তিনি 7 লক্ষর বেশি ব্যবধানে জিতেছিলেন। ওবিসি, মুসলিম, দলিত সবাই তাকে ভোট দিয়েছিলেন। একদম আমি মানছি। তিনি এই বছর যে ভোটটা হচ্ছে তাতে তো 10 লক্ষ ভোটে জিতবেন, কিন্তু 16 জন প্রার্থী থাকলেও 10 লক্ষ ভোটে জিততেন। কিন্তু গণতন্ত্রকে হত্যা করা কেন? কেন প্রার্থীদের বিরোধী প্রার্থীদের ভয় দেখানো? কমপ্লেইন করছে না, কেন গুজরাটে বসে তারা কেউ কমপ্লেইন করছে না। এখানে বসে একটা ডকুমেন্ট দেখান, একটা ডকুমেন্ট দেখান যে সেটা হয়েছে। না এর জন্য চন্দ্রচূড় সাহেবকে কি দরকার ছিল ইলেকশন কমিশন নোটিশ দেওয়া? কেন ওটার সাথে লড়াই করতে হবে? কিন্তু কোন একজন যারা উইথড্র করেছে, তারা একজনকেও বলেনি যে আমরা এই জন্য আমরা উইথড্র করেছি, কেউ বলেনি। উইথড্র করে এই তো 2 জন প্রার্থী সৌরাষ্ট্রে, একজন তিনি উইথড্র করেছেন, পুরীর প্রার্থী তিনি বলেছেন যে আমার কাছে টাকা নেই, পার্টি আমাকে টাকা দেয়। তিনি বিজেপি শুনুন, কেউ প্রার্থী আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা দিচ্ছে। আমার একটা প্রশ্ন, এবারের ভোটে, এবারের নির্বাচনে আপকি বাত 400 পার যেটা স্লোগান দিয়েছিল বিজেপি, সেই স্লোগান থেকে তারা কি খানিকটা সরে এসেছে? একদম না, আপকি বাত 400 বার, আপকি বাত 400 বার যদি বসতে পারতো তাহলে পেট্রোল 400 বার, ডিজেল 400 বার, তাহলে গ্যাস 4000 পার, সেটার উপরে বলেছিল এটাও অনেক জুমলা। নরেন্দ্র মোদী, অমিত শাহ জুমলা ছাড়া কিছু দেয়নি, এটাও তাদের জুমলা। কারণ ওনারা লড়াই করছে 336টা আসনে, বিজেপি লড়াই করছে 336টা আসনে। তাহলে যদি 100% না পায়, তাহলে 300 নিচে লড়ে যাচ্ছে, তাহলে সে বাকি আসন কোথা থেকে আনবে? পাকিস্তান, আফগানিস্তান নাকি রেজিস্তান থেকে আনবে? কোথা থেকে আনবে সেটা আগে বলুক, বাকি আসনটা কোথা থেকে পাবে? আমরা যে প্রসঙ্গে আসবো সেই প্রসঙ্গটি হচ্ছে এবারে কাউকে বলতেন না, আমি ওকে জিজ্ঞেস করি, ওকে দিয়ে দিন, আমাদের দরকার এখানে চাচাচাচি করে। তৃতীয় দফার যে ইলেকশনটা হলো, তৃতীয় দফার ইলেকশনটা প্রদীপ একটা কথা বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির জন্য, এবং বিজেপির জন্য শুধু নয়, সবার জন্যই গুরুত্বপূর্ণ। কারণ তৃতীয় দফায়
সুপ্রিয়া সুলে রয়েছেন, দিগ্বিজয় সিং রয়েছেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রয়েছেন। এরা ছাড়াও যে ভাগ্য নির্ণয় হবে, সেই ভাগ্য নির্ণয় বিজেপিকে 400 পার করার জন্য এই ভোটটাতে জেতা দরকার অবশ্যই। এবং আমরা শুধু এটা নয়, আমরা সবকটা ইয়েতেই আমরা চ্যালেঞ্জ বলে নিই, আমরা পঞ্চায়েত ইলেকশনকেও চ্যালেঞ্জ বলে নিই, আমরা সিনসিয়ারিটি নিয়ে আমরা কাজ করি। আপনি হায়দ্রাবাদে দেখুন, আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশনে আমরা কিরকম এবারে কিন্তু বেশ কিছু মুসলিম ভোট রয়েছে রয়েছে সেখানে মুসলিম ভোট রয়েছে, এবং 5.5 লক্ষ, হায়দ্রাবাদে 5.5 লক্ষ ওবেসি মুসলিম ভোট কাটা গেছে, এবং সেগুলো ফেক ভোটার ছিল। তাতে যখনই এর সঙ্গে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড ইত্যাদি কম্প্যাটিবিলিটি বলা হয়েছে, তাদের নামটা এমনিতেই কাটা গেছে। এইটা হচ্ছে ঘটনা। একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী একজন ওবিসি ক্যান্ডিডেট এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত, সেই কারণে কি ওবিসিরা খুব বেশিরভাগ বিজেপি কে ভোট দেওয়ার জন্য তারা এগিয়ে আসে? দেখুন, এতদিন পর্যন্ত সেই বোকা বানানোটাই পদ্ধতিগতভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর নাম করে একটা সামাজিক ব্যালেন্স করার জন্য বিভিন্ন জাতি ধর্মকে, বিভিন্ন জাতি ধর্মের লিডারশিপের সঙ্গে টাই আপ করা, এগুলো অমিত শাহ দেখতেন। এবার কোথাও এই সব দেখে চালাকিগুলো সমস্ত জনতাই বুঝে গেছে। ওদের কাছে, অমিত শাহ আর মোদির কাছে কোনো ওবিসি নেই, কোনো আদিবাসী নেই, কোনো জনজাতি নেই, কোনো খ্রিস্টান ভারতবর্ষের রাষ্ট্রপতিকে ওদের কাছে শুধু গত 75 বছরে একমাত্র রাষ্ট্রপতি আদিবাসী। যে কোনো মানুষের বিরুদ্ধে তারা যেতে পারে, জাতি ধর্মের বিরুদ্ধে যেতে পারে। তার এই নরেন্দ্র মোদী, অমিত শাহ কোনো জাতি নেই। এই শয়তান 100 বার আমরা রাষ্ট্রবাদী, আমরা যা বলি না। রাহুল গান্ধী সাংবাদিককে জিজ্ঞেস করেছে আপনার কি জান, রাহুল গান্ধী সাংবাদিককে জিজ্ঞেস করেছে আপনার কি জান। আমরা কোনোদিন বলি না, আমরা কোনোদিন বলি না। বিরোধী জায়গায় নেই। আজকে জনতা ভার্সেস এই দুই আমি একটা প্রশ্ন করবো, স্পেসিফিক প্রশ্ন। রাহুল গান্ধী উচ্চ বর্ণের প্রতিনিধিত্ব করেন, সেই কারণে কি উচ্চ বর্ণের সমস্ত ভোট রাহুল গান্ধীর দিকে যাবে? এরকম করছো, আমি মনে করছি। শোনো, একমাত্র কথা, আমি এক্ষুনি একটা ভিডিও দেখাতে পারি। নরেন্দ্র মোদীকে কিছু গরিব মানুষ হাত ধরতে গেছে, নরেন্দ্র মোদী হাত টাচ করছে না, অমিত শাহ টাচ করছে না। কোন কয়লা মাখা লোক রাহুল গান্ধীকে বুকে জড়িয়ে ধরছে, রাহুল গান্ধী তাকে জড়িয়ে ধরেছে। কোন গরিব মানুষ রাস্তায় পড়ে থাকা, সে রাহুল গান্ধীকে জড়িয়ে ধরেছে, রাহুল গান্ধী তাকে জড়িয়ে ধরেছে। এটা হচ্ছে রাহুল গান্ধীর ক্যারেক্টার। অ্যাকচুয়ালি উচ্চ বংশের যারা, তারাই এটা দেখাতে পারে, এই সামঞ্জস্যতা, যে তার কাছে সবাই সমান, এটাই দেখাতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী হঠাৎ করে নিজেই বলেছেন পড়াশোনা জানতেন না, তিনি ভিক্ষা করে খেয়েছেন। তো কোন ভিখারি যদি জাতে উঠে যায় হঠাৎ করে, তখন বাকি লোকদের তার ছোট মনে হয়, তাদের হাত পা স্পর্শ করতে গায়ে লাগে। একমাত্র অনিল আম্বানি আর আদানির হাত ধরতে, পা ধরতে ওনার কোনো প্রবলেম হয়নি। তার জন্য নরেন্দ্র মোদী একমাত্র আদানি আম্বানি থেকে আরম্ভ করে কিছু জোচ্চোরের সরকারে পরিণত হয়েছে, আর কিচ্ছু হয়নি। কারণ আদানি আম্বানি সরকার ছাড়া নরেন্দ্র মোদী আর কারণ না। একটা প্রশ্ন আছে, আদানি আম্বানি বা এই জাতীয় শিল্পপতিরা কি পৃথিবীতে ইতিহাস যদি আমরা দেখি, তাহলে কোন রাজনৈতিক দলের প্রতিভা হিসেবে চিহ্নিত না? যারা ক্ষমতায় আসেন তাদের ওরা যে আদানি কোম্পানি 602 নম্বরে ছিল, এমন কি ঘটলো 2 নম্বরে পৌঁছে গেল অর্থনীতিতে? আগে আমাকে বোঝান, নরেন্দ্র মোদী বোঝাতে পারেনি। 602 নম্বরে থাকা লোক হঠাৎ করে কি ঘটলো 8 বছরে 2 নম্বরে এলো? কোথা থেকে এলো? 20,000 কোটি টাকা কোথা থেকে এলো? রাবার বদলাকে নিয়ে গেছিল সিবিআই, কিছু করতে পারেনি, কোনো প্রমাণ পায়নি। প্রিয়াঙ্কা গান্ধী রাবার বদলাকে ধরে সিবিআই ডিপার্টমেন্টে দিয়ে এসেছিল যে আপনারা দেখুন, যদি দোষীরা জেলে ঢুকিয়ে দেবেন। প্রিয়াঙ্কা গান্ধী সঙ্গে করে নিয়ে যেতে, আপনি জানেন প্রিয়াঙ্কা গান্ধী সাথে করে নিয়ে ইডি দপ্তরে দিয়েছে, বলেছে দোষী হলে ঢুকিয়ে দেবেন, না হলে বাড়ি পৌঁছে দেবেন। আর দোষী পায়নি বলে বাড়ি পৌঁছে দিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী যদি সরকারের পড়ে যায়, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ওই রাফাইল ফাইল আবার ওপেন হবে, রাফালের 1620 কোটি টাকা, 500 কোটি টাকা ক্লেম, সেটা 1620 কোটি টাকা, এর ফাইল আবার ওপেন হবে। নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে।
কোথা থেকে আজকে 70 বছরে ভারতবর্ষের ঋণ 55 লক্ষ কোটি টাকা ছিল, এই 10 বছরে সেটা হয়ে গেছে 205 লক্ষ কোটি টাকা, 155 লক্ষ কোটি টাকা। কি করবো? আমরা একটু রাজ্যের দিকে তাকাবো। প্রদীপ, আজকে দাদা উনি ছিলেন, বলতে দিন আমাকে 1 মিনিট, একমাত্র বলুন, উনি বলতে দেন না তো, উনি বলতে দেন না, আর হবে না। সুপ্রিম কোর্ট রিলিজ করেছে, আরে ফাইল পুড়িয়ে দিয়েছেন মশাই, ফাইল পুড়িয়ে দিয়েছেন, ফাইল পুড়িয়ে দিয়েছেন, ফাইল পুড়ালেন কেন, ফাইল পুড়ালেন কেন? আচ্ছা, 4টি কেন্দ্র আজকে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদ। এই 55 লাখ কোটি টাকা মুসলিম ভোটারের এত সংখ্যা বেশি আছে। 70 বছরে দেনা হয়েছে, আরে বিজেপি 8 বছরে 205 লক্ষ কোটি টাকা দেনা করে দিয়েছে ভারতবর্ষকে। ওই টাকা কার টাকা, কোথায় গেল এই টাকা? প্রদীপ বলবেন। হ্যাঁ, আর যেটা প্রশ্নটা করলেন সেটা হলো মুসলিম ভোটারের সংখ্যা, সেইখানে সেই সুযোগটাই তো নিয়েছে বিজেপি তাবেদারি করার জন্য কংগ্রেস আর সিপিএম দুজন মিলে ভাইয়ে ভাইয়ে মাস্তুতো ভাই হয়ে বিজেপির এজেন্টগিরি করছে এখানে। তা সেই কাজটাই করেছে আপনারা বিজেপির এজেন্ট? প্রার্থী করা বিজেপির এজেন্ট, সবথেকে বড় এজেন্ট তৃণমূল কংগ্রেস। কংগ্রেস কখনো কোন সাম্প্রদায়িক দলের সাথে হাত মেলায়নি, মেলাবেও না। একমাত্র তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে জোটে সরকার করেছে, সেই সরকারে মন্ত্রিত্ব নিয়েছে। কংগ্রেসকে তুই দেখাতে পারেন কোন জায়গায় বিজেপির সাথে আঘাত আছে, বিজেপির সাথে কোনো জায়গায় সরকারে ছিল, কংগ্রেস করা ছেড়ে দেবো। বিজেপি সাম্প্রদায়িক শক্তি, এই কথার অর্থ রাখি, ব্যাখ্যা কি? একদমই তাই, ধর্ম নিয়ে খেলা করে, সন্ত্রাস ছড়ায়, বিদ্বেষের রাজনীতি করে, কংগ্রেসেরা করে না, ধর্ম নিরপেক্ষ পার্টি নয়। ভারত বাংলাদেশের জনসংখ্যার বিচার করেন তাহলে আমাদের যতটা ভোটার, যত সংখ্যক ভোটার, সেটার সংখ্যা নাই বললাম, তার মধ্যে 48%, প্রায় 50% কাছাকাছি মানুষ, সামান্য কম মানুষ তৃণমূল কংগ্রেসকে আস্থা রেখেছে। সেটা কংগ্রেস বিজেপির এজেন্ট, বিজেপির আমরা এজেন্ট হয়েছি, সেই জন্য বাংলার মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। কংগ্রেসকে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন, সেদিনকে কংগ্রেসের ভোট ছিল 42%। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসার পর সেটা চলে আসে, কংগ্রেসের ভোট চলে আসে 10%, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে চলে আসে প্রায় 35%। তাহলে বাংলার মানুষ বিজেপির এজেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেবেছিল বলে আর বাংলার মানুষ সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে চলে আসে। আবার উত্তর দেবো, আবার হ্যাঁ, সে উত্তর দিই, আপনার সময় উত্তর দিই। এবার আজকের দিনে মূল লড়াই কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে সারা দেশের বিজেপি সমস্ত কংগ্রেস লিডারদের নিয়ে গিয়ে বিজেপি ভরিয়ে দিয়ে, বিজেপি পুরনো বিজেপি বলতে আর কিছু নেই। অমিত শাহ, নরেন্দ্র মোদীর যদি পুরোটা দেখেন তাহলে সারা দেশ জুড়ে যারা আছে সবাই আছে, জনসংখ্যা থেকে আছে, তারা কেউ কোথায় যায়নি। কিন্তু বাংলার ক্ষেত্রে প্রদীপ সিং এর একটা লড়াইটা বিজেপি থেকে ভেঙে তৃণমূল কংগ্রেসে আসে। তৃণমূল কংগ্রেস থেকে যেমন ভাঙানোর চেষ্টা করে অর্থ দিয়ে, ইডি, সিবিআই, এনএসজি, এনআইএ সবাইকে দিয়ে ভয় দেখিয়ে যেমন নেওয়ার চেষ্টা করে, আমরা কিন্তু তো আমাদের নেই, এনআইও নেই, ইডি সিবিআইও নেই, আমাদের অর্থও নেই, কোনো কিছু প্রলোভন নেই, তা সত্ত্বেও বিজেপির লোকেরা আমাদের দলে আসে। এটা কি প্রমাণ করে যে আমরা বিজেপি এজেন্ট? কংগ্রেস আচ্ছা 6% কংগ্রেসের বিরুদ্ধে একটা প্রমাণ করে না যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, তারা কুৎসা রটিয়ে ক্ষমতার পদাধিকারী যারা রয়েছে তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। সাম্প্রতিক উদাহরণ রাজ্যপালের একটা শ্লীলতাহানির ঘটনা, সেই ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জল ঘোলা হয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কি সাব বক্তব্য কি? আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার তিনজনেরই, যিনি দিদি যা বলেছেন, অভিষেক বাবু যা বলেছেন, আমিও তাই বলবো। ব্যাপারটা যদি বলা হয় ষড়যন্ত্র, সেটা বলছে বিজেপি, আমরা মেনে নিচ্ছি। রাজ্যপালের কিছু সুনির্দিষ্ট পেরিফেরি আছে, তার মধ্যে তিনি এনকোয়ারিতে পড়ছেন না, সেটাও মেনে নিচ্ছি।
কিন্তু যদি এটা ঘটনা ঘটে তাহলে মেয়েটির যদি সিসিটিভি ফুটেজ দেখা যায়, তাহলে রাজভবন থেকে বেরিয়েছে মেয়েটি প্রথম অভিযোগ করে গেটে যে পুলিশ অফিসার ডিউটিতে ছিলেন সেইখানে সেই মেয়েটি কাঁপতে কাঁদতে রাজভবন থেকে গেট অব্দি এসছেন। সেই পুলিশ অফিসার তখন তৎক্ষণে ওই কথা শোনার পর তাকে নিয়ে থানায় যায়। থানায় যাওয়ার পর তিনি প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে এই অভিযোগ করেন এবং তিনি লিখিত অভিযোগ করেন থানায়। একটা জিনিস কখনো ষড়যন্ত্রে এরকম ভাবে সাজানো যায় না। আমি রাজ্যপাল, তিনি যে পদে আছেন, সংবিধান তাকে কিছু রাইট দিয়েছে, কিন্তু অপরাধী সে যে আসনেই বসে থাক, টুডে নয় টুমরো রাজ্যপালের আসনে তুমি থাকবেন না, তৎকালীন অবস্থায় কিন্তু তার উপর না না, একটা সংবিধানে ধারা রয়েছে 362 ধারা, সেই 2 ধারা রাজ্যপাল একটা রক্ষা কবচ পান। এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করছি, কোন রাজ্যপাল যদি খুন করেন, এনডি তিওয়ারি আমরা জানি যে উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন, তার বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছিল এবং তার মামলাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। আমার প্রশ্ন, 362 ধারা যদি রাজ্যপাল খুনও করেন, তাহলে কি তার সংবিধান কোনো ব্যবস্থা নিতে পারে? না না, অবশ্যই ক্রিমিনাল অ্যাক্ট এগুলো তো ব্যবস্থা পারবে, সেগুলো এনডি তিওয়ারির ক্ষেত্রে হয়েছে। আপনি 8 জুন এই অতি সম্প্রতি কর্ণাটকে প্রজ্জ্বল দেবান্না যতদিন এদের সঙ্গে ছিল, ওই এইচডি দেবেগৌড়ার জন্য এদের সঙ্গে ছিলেন, 2009 থেকে ভদ্রমহিলা বলছেন 2009 থেকে আমারও অত্যাচার হয়েছে, এতদিন করেনি। আর কখন করলো? যখন ভোকালিজ্ঞা ভোটটা হয়ে গেল, তারপরে এরা করলো। এই যে ব্যাপারগুলো, এই যে কনস্পিরেসি কত সুন্দর। প্রজ্জ্বল দেবান্নাকে ছেড়ে দিলে কেন? সরকার তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তোমার কংগ্রেসের হাতে সিদ্ধারামাইয়া। এখানেও এই ষড়যন্ত্র এখানেও হয়েছে, এই ষড়যন্ত্র এখানেও হয়েছে। আর 362 এইটা আজকে প্রজ্জ্বল রেবান্না সেই খবরটা হচ্ছে, প্রজ্জ্বল রেবান্না এরকম অশ্লীল ভিডিও বিতরণ করেছিলেন তার ভোট কেন্দ্রে অসংখ্য মানুষের। 2009 থেকে 8 দিন করা হলো না কেন? সেটা তো 2009 থেকে হয়েছে। তিনি তো বলছে, ওই মহিলা বলছে 2009 থেকে করেছে। এই সরকার যখন এই এইচডি দেবের জন্য এদের সঙ্গে ছিলেন, ততদিন তো করেনি, সেখানেও তো করতে পারতেন। এবং আজকে ভোকালিজ্ঞা ভোটটা হয়ে গেল, তারপর এই কমপ্লেন করা হয়েছে, তার আগে করা হলো না কেন? আমরা সবসময় রেপুডিয়েট করেছি। প্রধানমন্ত্রী আজকে প্রকাশ্যে বলে দিয়েছেন না, আমরা এটাকে জানা গেছে, তখন এটা ল উইকে কিছু থেকে যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, শুধু এখানে নয়, আপনি জানেন কিন্তু সিপিএম তার এগেইনস্টে কোনো কেস ফ্রেম করেনি। যদিও পাঠিয়েছিলেন একজন সংবাদ বলে আমাদের রাজ্যপাল ছিলেন, তার এগেইনস্টে সে যদিও করেছিল। সংগঠন মহামন্ত্রী সংগঠন ওনারা বলেন তার চিঠি প্রধানমন্ত্রীকে সরাসরি লেখা আছে, রেকর্ডেড, যে এই ভদ্রলোক এই রকম ঘটনার সঙ্গে যুক্ত, একে যেন প্রার্থী না করা হয়। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি তার নিজের চিঠি আছে, সরকারের চিঠিটা 2009 থেকে জানে, তাকে তো কেন তাকে আমরা এইচডি দেবেগৌড়া জেডিএস আমাদের প্রার্থী হয়। আমি তাহলে প্রথম থেকে আমি বলতে যাচ্ছিলাম যে আজকে দল ভাঙানোর কথা, রাজ্যে যখন এসেছিলেন দল ভাঙানোর কথা যদি বলেন, তাহলে মানস ভুঁইয়া মার্ডার কেসের নাকি আসামি, কংগ্রেস করতেন, প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন এক সময়, সে মানস ভুঁইয়া নাকি খুনের আসামি বলে তাকে বলি। এবার আজকে তৃণমূল কংগ্রেসের ইডি নেই, সিবিআই নেই, কিন্তু আছে রাজ্য পুলিশ। যখন যাকে মনে হয়েছে রাজ্য পুলিশ দিয়ে হেনস্থা করে মিথ্যে মামলায় কেস সাজিয়ে তাকে তৃণমূল কংগ্রেস দলে দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসটা পুরোটাই কংগ্রেসের সৈনিকদের নিয়ে গঠন করে রেখেছে, ভয় মিথ্যে কেসের ওপর ভরসা করে পুলিশ দিয়ে। আর একদিন যেদিনকে
দল ছেড়ে বেরিয়ে গিয়েছিল। পরে 2011-তে কংগ্রেসের হাত না ধরলে সরকারে আসতে হতো না। কিন্তু আমাদের দুঃখ সেদিন, আমরা সেদিন ভুল জায়গায় পা দিয়ে লড়াইটা করেছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে। করার পর তার প্রতিফলন, তার শিক্ষা আমরা পেয়েছি। আজকে বলেন তো, আজকে তার শিক্ষাটা আমরা পেয়েছি, আমরা আজকে কেউ কথা বলছে না, আজকে বলছে না। যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিন আমরা ভুল করেছিলাম, সোনিয়া গান্ধী আমাদের নেত্রী, সেদিনকে আমার মনে হয় সঙ্গে ব্যাপারটা ভুল হয়েছিল তৎকালীন। বিরতির পর আমরা ফিরে এলাম ভোটযুদ্ধ তৃতীয় দফায়, অর্থাৎ আমাদের আলোচনাতে। যে আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন প্রদীপ সিং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, অমিতাভ সেন বিজেপির প্রতিনিধি এবং তারক ভদ্র কংগ্রেসের প্রতিনিধি। আমরা আলোচনায় যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, সেই বিষয়টি হচ্ছে, বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি হচ্ছে যে এই যে ভোট চলছে, এই যে ভোট হচ্ছে, এই ভোটে ওবিসি, মুসলিম, দলিত এবং যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছেন তাদের ভোট গতবার বিজেপি সংখ্যাতীতভাবে পেয়েছিল, প্রশ্নাতীতভাবে পেয়েছিল। এবার কি তার পুনরাবৃত্তি হবে অমিতাভবাবু? দেখুন, আমরা দলিত এরকম এই সেগ্রিগেশনগুলো করি না। প্রত্যেকটা মানুষ রাষ্ট্রবাদী মানুষ, প্রত্যেকটা রাষ্ট্রবাদী মানুষ বিজেপিকে ভোট দেবে এবং এই ভোট দিয়ে আগেরবার জিতেছি আমরা 288, 303, 353 হয়েছে। আজকে আমাদের 400 পার হবে, কারণ আমরা জাত পাত এগুলো কখনো দেখি না। একজন আদিবাসী মহিলাকে এই প্রথম স্বাধীনতার পর ভারতবর্ষের রাষ্ট্রপতি করা হয়েছে, এইটা হচ্ছে ঘটনা। কাজে আমরা তাকে রাষ্ট্রবাদী বলে আমরা তাকে করেছি। আমরা কখনো এরম ভাবে আমরা এই সেগ্রিগেশন মানুষের মধ্যে করি না। অদ্বৈত বেদান্ততে আমরা বিশ্বাস করি, সর্বম খল্লিদম ব্রহ্ম, প্রত্যেকে ব্রহ্মা থেকে এসছেন, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে কোনো হোক, আমরা সেই রাষ্ট্রবাদী মানুষদের ভোট। আপনারা তো এই কথাও বলে থাকেন যে মুসলিম বলে কোনো নেই, মুসলিম হিন্দুরাই মুসলিম হয়েছে। একসময় কনভার্ট, ভারতবর্ষে তো কনভার্সন। সৈয়দ মুস্তফা আলী পড়ুন, আপনি সৈয়দ মুস্তফা আলী পড়ুন, 17 জনের নাম দিয়েছেন। যখন লক্ষণ সেনের সময় যখন এসেছিল আক্রমণ করেছে নবদ্বীপ, বলুন এবার তো আছে। আমি এখন আমাদের আচ্ছা বলুন। আমি এখন যখন বলবো আমাকে একটু এবার ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি কতগুলো পয়েন্ট আমি তুলে ধরবো। 1 নম্বর, বিজেপি জাতপাতের রাজনীতি করে না, হিন্দু মুসলিম করে, মন্দির মসজিদ করে, হিন্দুস্তান পাকিস্তান ফুল ফর্মে করে। এক, বিজেপির আমার বলতে দিন, এটা অদ্ভুত, বলতে দিন আমাকে বলতে দিন, অবশ্যই পাকিস্তানে আমাকে বলতে দিন। সরকারে থাকছেন না, বলতে দিন। সরকারে থাকছেন না, সরকারে থাকছেন না, সরকারে থাকছেন না, বলতে দিন, বলতে দিন। এবার ওনারা যারা আদিবাসী তাদেরকে ঘেন্না করেন না, খুব বুকে জড়িয়ে নেন। আদিবাসীর মুখে ওনার লোকরা পেচ্ছাপ করতে পারেন, আমি না, সারা পৃথিবীর মানুষ দেখেছে, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। আপনারা প্রতিটি মানুষ যারা আজকে চ্যানেলে প্রত্যেকে দেখেছে আদিবাসীর মুখে পেচ্ছাপ করছে, পেচ্ছাপ করছে, আপনারা দেখেছেন। বিজেপির নেতা দেখেছেন মণিপুরে দলিত হওয়ার জন্য আজকে আমারই ঘরে বোনকে বস্ত্র খুলে দিয়ে দর্শন করে তাকে লোকসমাজে ঘোরাতে পারে। বিজেপি এটা পারে, বিজেপি এটা পারে, বিজেপি এটা পারে, বিজেপি পারে। রাম মন্দিরের নামে, রাম মন্দিরের নামে বলতে দিন, বলতে দিন, বলতে দিন। নরেন্দ্র মোদী কেন মণিপুরে গেলেন না? আমাদের হোম মিনিস্টার 7 দিন তখন শুটিং করছিলেন, শুটিং করছিলেন, শুটিং করছিলেন, শুটিং করছিলেন ওখানে। নরেন্দ্র মোদী শুটিং করছিলেন। রাহুল গান্ধী তিনি সিকিউরিটির ব্যবস্থা করেছেন। কে সিকিউরিটি করেছে? ব্যবস্থা রাহুল গান্ধী বিরাটি করে চলে গেছে। নরেন্দ্র মোদী না, না, কিচ্ছু করেননি, কিচ্ছু করেননি। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী একমাত্র শুটিং করেছেন, শুটিং সব জায়গায় ছুটে যান, সেখানে তিনি মণিপুরে গেলেন না কেন? না, হোম মিনিস্টার সেখানে ছিল। হোম মিনিস্ট্রি এটা নরেন্দ্র মোদী তো হোম মিনিস্ট্রি দেখেন না। হোম মিনিস্টার নরেন্দ্র মোদী শুটিং এ ব্যস্ত ছিলেন, সেখানে বসে শুটিং এ ব্যস্ত ছিলেন। প্রবলেম সলভ করে মার্কিন প্রশাসন বলেছে, অভিযোগ করেছে মার্কিন প্রশাসন, তারা বলেছে যে ভারতবর্ষে মানবাধিকার অন্যায় হচ্ছে। আরে মার্কিন প্রশাসন কখনো এই বলে, কখনো ওই বলে। তারা তাদের স্বার্থে বলে।
এবং এই বাইডেন যে দলে ওবামাও সে ভারতবর্ষের মানুষ উত্তর দেবে, বাইডেন মিলে মণিপুরের মানুষ উত্তর দেবে এই লোকসভা ভোটে, আজকে ভোট ছিল। এই লোকসভা ভোটে মণিপুর উত্তর দেবে ভোট বাক্সে, নরেন্দ্র মোদীকে জবাব দেবে এই মণিপুর, এই ভারতবর্ষ। বাইডেন হেরে গেছে, ওবামা হেরে গেছে, ঠিক তেমনি নরেন্দ্র মোদী হেরে যাবে এবার, এই জিনিসটা হয়। ঠিক তেমনি নরেন্দ্র মোদী এবার হেরে যাবে। সেই জিনিসটা হয়। আর জর্জ আমরা সরাসরি প্রদীপ সিং এর পাকিস্তান কাছে চেষ্টা যাচ্ছি। করবে, আমরা হিন্দুস্তান পাকিস্তান তো করি, কথা আসো বা, বলছে যে হিন্দুস্তান পাকিস্তান করি আমরা। ভারতবর্ষে মহাজনতা নেই বলে মার্কিন প্রশাসন একটা রিপোর্ট পেশ করেছে এবং সেই রিপোর্টটি মার্কিন কংগ্রেসে আলোচিত হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিদেশি শক্তি ভারতবর্ষকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, সেটা আজকে নয়, এর বহু পুরনো ইতিহাস, অনেক রেফারেন্স আছে, আমি দিতে পারি। আমি এই পন্থায় বিদেশিরা কি বললো না বললো, আমি সেই পন্থায় যেতেই চাই না। তার কারণ বিদেশিরা তারা তাদের দর্শনের উপর দাঁড়িয়ে ভারতবর্ষকে তারা কি বলবে, ভারতবর্ষের ভেতরকার, কিন্তু পুঁজি আনতে তো আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রীকে বারবার বিদেশেই যেতে হয়। একদম ঠিক, তারা ব্যবসায়ী, যে আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা যাবো, আমরা অন্য যেটা ক্ষেত্রে আমরা বলছি পারবো এটা না। একটু বলতে দিন। আপনি যে প্রশ্ন করেছেন, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীটাই একটা ব্যবসার মূল কেন্দ্র যদি বলতে হয়, তাহলে আমাকে বাইরে যেতে হয়। কিন্তু যখন ইন্টারনাল কোনো বিষয়, আমি নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী, আমি নরেন্দ্র মোদী বিরোধিতা করব, তখন আমায় আমেরিকার জো বাইডেন কি বললেন আমার তার কথা শুনে বিরোধিতা করতে হবে, এটা নয়। আমার বিষয় হলো নরেন্দ্র মোদী আমার দেশের প্রধানমন্ত্রী, আমাকে তাকে বাইরের দেশ, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী হলে হাউডি মোডি করতে বিদেশ যেতে হয়। সেটা তারা কেন করেছিল সেটা তারা বুঝবে, সেটা তাদের দেশের লোকজন। তাহলে আমি তো বলবো, আমি এই দেশের বিরোধী, আমরা বিশ্বাস নরেন্দ্র করি। মোদী এবং অমিত শাহ তাহলে বিরোধী, সেক্ষেত্রে আমেরিকা তার জন্য থেকে হাউডি মোডি কেন করলেন? অর্গানাইজেশনের বিরোধী শুনে আমাকে বিরোধিতা করতে হবে না। আমি জানি নরেন্দ্র মোদী আর অমিত শাহ যে পলিসি ইমপ্লিমেন্ট করেছে, দেশের বেকারত্ব আজকে শীর্ষস্থানে, সেটা নিয়ে আমি বিরোধিতা করব। দেশে 3.5 টাকার ডিমটা 10 বছরে কি করে 8 টাকা হলো, সেটা নিয়ে আমি বিরোধিতা করব। মানবাধিকার নেই বলে 30 টাকা থেকে 60 টাকা কেন, না, আমি সেটা নিয়ে প্রশ্ন আমার করব। একটা প্রশ্ন, আমার ছোট্ট একটা প্রশ্ন প্রদীপ সিং এর কাছে। যদি রাজ্যপাল যে ভদ্রমহিলা শ্লীলতাহানি করেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদছেন, আমি মানলাম, তার চোখ দিয়ে জল পড়ছে, ওই সন্দেশখালী নির্যাতিত তরুণীদের জন্য তার চোখ দিয়ে কেন জল পড়ছে? একদম আপনার এই প্রশ্নের সঙ্গে আমি সহমত, এটা অনেক আগে করা উচিত ছিল আপনার। সন্দেশখালীর মহিলাদের যা যা ঘটনা, তা আজকে সন্দেশখালীর মহিলারাই সামনে এনে দিচ্ছেন। তার জন্য প্রদীপ সিংকে কিংবা কোনো তৃণমূল কংগ্রেসীকে প্রশ্ন করতে হবে না। এই যে কে দায়িত্ব পেয়েছিল, কে দায়িত্ব দিয়েছিল, কিসের বিনিময়, কত টাকার বিনিময়, কি মোবাইলের বিনিময়, কি অফার মানুষের কাছে গেছে, সেই মানুষরা যারা অভিযোগ করেছে তারা জানেও না সেই কাগজে কি লেখা আছে। যিনি সারা জীবনে কখনো বাংলা ছাড়া ইংলিশ জানেনই না, ইংলিশে সই করতেই জানেন না, তার নামে ইংলিশে সাইন করা অবস্থায় থানায় জমা পড়ছে, সে তো আকাশ থেকে পড়ছে, দাদা ভাই আমি তো ইংলিশে সাইন করতে জানি না। তিনি নাকি দীর্ঘদিন ধরে দর্শিত হয়েছে, এটার অভিযোগ ইংলিশে সাইন করে জমা হয়েছে। আমরা সেটা আগে থেকে বলেছি, আজকেও বলছি। ওখানে ঘটনা ঘটেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন। কি ঘটনা ঘটেছিল না, ওখানে জমি হস্তান্তর হয়েছে বেআইনি, পিঠে খাওয়ানো হয়নি, জমি পিঠে খাওয়ানো হয়নি, মাঝরাত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তমাল সাহা একটা ডিপ ফেক করেছে, কিন্তু যে অত্যাচারের কথা, যে বদনামের কথা বলা হচ্ছে, যে পদ্ধতিতে বদনামের কথা বলা হচ্ছে, সেটা যে ফেক ছিল, সেটা যে বানানো ছিল, সেটা যে শুভেন্দু অধিকারী এবং দিল্লিতে বসে থাকা যে মস্তিষ্ক শুধু প্ল্যানিং ছিল। বিজেপির একজন মঙ্গল সভাপতি, তিনি
প্রকাশ্যে ভিডিওতে অভিযোগ করেছেন যে এটা চক্রান্ত ছিল, কি বলবেন আপনি? না না না, ওটা সম্পূর্ণ ডিফেক্ট করার সাহা করেছে এবং সে অলরেডি এসে কেস লঞ্চ করে দিয়েছে সিবিআই এর কাছে। অলরেডি সে অলরেডি সে করে দিয়েছে সমাজ সার এগেছে সাইন করলেন তার উপর অত্যাচারের দুটো করে কপি দেখেছে, বাংলা রয়েছে, তার ইংরেজি করেছে, দুটো জিনিস করেছে, অলরেডি বাংলাটাও রয়েছে। হবে না, অবশ্যই হয়েছে। এর আগে আরো অনেক বড় ডিফেক্ট হয়েছে। ডিফেক্ট কি হবে এইটুকু হয় নাকি? আরো অনেক রোহিত বেগুলা নিয়ে কত ডিফেক্ট হয়েছিল। রোহিত বেগুলা নিয়ে আজকে হায়দ্রাবাদ সরকার, কংগ্রেস সরকার সে কেসটা তুলে নিয়েছে, কিন্তু রোহিত বেগুলা নিয়ে কত ডিফেক্ট হয়েছে। আপনি বলছেন যে আছে সাজানো, একদম সাজানো। কি বলবেন প্রদীপ? আমি এখনো বলছি বিজেপির প্রতিনিধি, ওনাকে বাঁচতে হবে, তার জন্য তিনি বলবেন যেভাবে আজকে বিরোধী দলনেতা গিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে বাঁচার চেষ্টা করছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু মানুষ আর ভুল বোঝার পাত্র তাই 42টার মধ্যে 18টা, 42 মধ্যে 42 আমি, সব জায়গায় আমি, 18টা কংগ্রেস, 18টা বিজেপি, দুটো হচ্ছে কংগ্রেস। কাজে 42 মধ্যে 42টা হয়। আগেবার 2019 হয়েছিল, তখন বলতো আসছে 2019 বিজেপি ফিনিশ, আমরা বলতাম আসছে 2019 দেখবে বিজেপি কি ফিনিশ, সেইটাই প্রমাণিত হয়েছে। আসছে 2019 দেখবে বিজেপি কি ফিনিশ, 2019 সেইটাই প্রমাণিত হয়েছে। আমরা তো ধরা তো সেদিনও পড়েছিল 2019-এ 18-2 মধ্যে 42-এ আমি সব কটা সিট আবার চাই। তারপর কি হলো? আজকে যে 26,000 ছেলে যারা চাকরি চলে গেছে, তারা বলছে আমরা তো তৃণমূলের হয়ে কাজ করেছিলাম, আমরাই তো বহু করেছিলাম। আমরা এই প্রসঙ্গ থেকে একটু অন্য জায়গায় যাচ্ছি। তারক ভদ্র, তৃতীয় দফার ভোটের শেষে যে কথা বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে ধরে ফেলবেন, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, এবং এক্ষেত্রে রাহুল গান্ধীর তার একটা স্পষ্ট বক্তব্য রয়েছে। আপনার বক্তব্য কি আমরা জানছি? এটা হচ্ছে আদানি আম্বানিদের যে গ্রুপ যারা মিডিয়াগুলোকে কিনে ফেলেছে 11টা আর 19টা, এটা সেটা বলছি সেই ধরনের মিডিয়ার ভার্সন এটা। আমি আপনাকে বলে দিই, তৃতীয় দফার ভোটে নরেন্দ্র মোদী গিয়েও নরেন্দ্র মোদীর নাম ওখানে মিটলো। কারণ একটু আগে প্রদীপ যেটা বলছিল, নরেন্দ্র মোদী যেখানে দাঁড়িয়েছে সেই জায়গায় নরেন্দ্র মোদী যেতে কিনা আমার বলতে দিন। হ্যাঁ বলুন, নাহলে আমি যদি শুরু করি আপনি বলতে পারবেন না, কারণ বিজেপি তো গিয়েও, কারণ বিজেপি তো গিয়েও, বিজেপিতে নেই আর যেমন একটা বই ছিল না কি জানো, রাম লক্ষণ নাকি তাদের ছিল না, ঠাকুর তো গিয়েও, এবার বিজেপি তো গিয়েও, মোদী তো গিয়েও, তো একটু বলতে দিন, নাহলে আমি শুরু করলে আপনি বলতে পারবেন না। তার আগে চার, আরে আরে চার কোথা থেকে? চার তো বলেছেন। আরে বাবা, মানুষ বুঝে ফেলেছে 400 পার মানে পেট্রোল 400 পার, মানুষ বুঝে ফেলেছে 400 পার মানে ডিজেল 400 পার, গ্যাস 4000 পার, এটা মানুষ বুঝে ফেলেছে। কত বড় নোংরা মানসিকতার লোক এই নির্বাচনকে সামনে রেখে এই 10টা বছর তো জুমলা করলো আদানি আম্বানি এবং ঘোটালা। যন্ত্রণা বলতে দিচ্ছে না, বলতে দিচ্ছে না, আমার সময় বলতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে। দেখুন বিজেপি ক্যারেক্টার, দেখুন বিজেপি ক্যারেক্টার, দেখুন বিজেপি ক্যারেক্টার, দেখুন দেখুন আপনারা বিজেপির মানুষের ক্যারেক্টার দেখুন। এবার দেখুন সেই তারা আজকের ইলেকট্রাল বন্ডের নামে ঘোটালা, পৃথিবীর সব থেকে বড় ঘোটালা, এবং সাধারণ মানুষকে লুটে, সাধারণ মানুষের জনগণের ট্যাক্সের পয়সা লুটে তার পার্টি যা তাদের তল্পি জল্পা গুছিয়েছেন, আর কিছু করেননি। তারপরে দাঁড়িয়ে আজকের নরেন্দ্র মোদী, অমিত শাহ বুক ফাটিয়ে বলেন যে 80 কোটি মানুষকে আমি রেশন দিব, আজকে বলছে তার মানে আজকের বলতে দিচ্ছে না, বলতে দিচ্ছে না, কি অপমানি। বিজেপি ক্যারেক্টার দেখুন, থাকবে না
আমরা রাশি করছি, চিন্তা করে বলতে দিচ্ছে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেইখানে দাঁড়িয়ে আজকের এই নরেন্দ্র মোদী আজকের গর্ব করে বলে 5 কিলো রেশন মুফত দেবে, মানে ভারতবর্ষের মানুষ ভিখারি, ভারতবর্ষের মানুষ খেতে পাওয়া দরিদ্র মানুষ, ভারতবর্ষের মানুষ নিকৃষ্ট মানুষ, আর নরেন্দ্র মোদী একমাত্র পয়সাদের মানুষ। তারা কিভাবে হবে যাবে ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকা লুটে তাদের পকেট ভরা হবে, তাদের অর্থ বেশি করা হবে, আর ভারতবর্ষের মানুষ খেতে পাবে না। আজকে সেই ভোট দেওয়ার আগে 24-এর ভোট দেওয়ার আগে বারবার চিন্তা করলেন এই তারাশাহী সরকার, এই বিজেপি সরকার, এদেরকে একটি ভোটও নয়, একটি ভোটও নয় এদের। সেই ছত্তিশগড়ের কংগ্রেসের মুখপাত্র তিনি কি বলেছেন? শিক্ষাদায়ী হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, এগুলো কি সবই ভিক্ষে? জয়ন্তদা, একটা পরিবারে একটা চাকরি, একটা পরিবারে একটা চাকরির যে দান, তার যে অবদান, সেই চাকরিটাতে যে পরিবারটা যতটা সুখে থাকবে, যত ভালো থাকবে, মাসে 500 টাকা বা 5 কেজি রেশন, এটা দিয়ে কিন্তু একটা পরিবার সুখে থাকতে পারে না জয়ন্তদা। সেটা আপনিও ভালো করে জানেন, এই বাজারে সম্ভব নয়। তাহলে একটা পরিবারকে একটা চাকরি যদি দেওয়া হয়, একটা বেকারত্বের জ্বালা যদি মেটানো হয়, তার থেকে বড় কিছু নেই। কিন্তু মোদিজির 2 কোটি চাকরি, 2 কোটি চাকরি, এই 10 বছরে 20 কোটি চাকরি কোথায় গেল? এই 20 কোটি চাকরি কোথায় গেল? কোথায় গেল 20 কোটি চাকরি? জবাব দিন। নরেন্দ্র মোদী কোথায় গেল 20 কোটি চাকরি? এই 10 বছরে জবাব দিন। 8 কোটি মেম্বারশিপ বেড়েছে ইপিএফ এর। তৃতীয় দফার ভোট হয়ে গেল। তৃতীয় দফার ভোটে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে এবং সব থেকে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। এবং মহারাষ্ট্রে সুপ্রিয়া সুলে কিন্তু এবারে প্রার্থী, শরদ পাওয়ার কিন্তু প্রার্থী বারমতি থেকে। অর্থাৎ এই যে দুজন প্রার্থী রয়েছেন এবং তৃণমূল কংগ্রেস যে তাদের সর্বভারতীয় একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছে, সেই চেষ্টা কি ফলবতী হচ্ছে? প্রদীপ, দেখুন, আমরা মিজোরামে বিরোধী দল, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক দল। তৃণমূল কংগ্রেস আজকে ইউপিতেও একটি আসনে অখিলেশ যাদবের সহায়তায় আমরা লড়ছি। এরকম ভাবে যে নির্ধারক মাপকাঠি আছে সর্বভারতীয় একটি রাজনৈতিক দল তৈরি হতে গেলে, সেই মাপকাঠির পক্ষে আমরা কাজ করছি। সেই কাজ করা মানেই যে সবসময় সফল আমরা হব, কিংবা আমরা যে সময় নির্ধারণ করেছি সেই তার মধ্যেই হব, সেরকম কোনো কথা নেই। কিন্তু আমরা তার পক্ষে কাজ করছি, আশা করছি আমরা সাফল্য পাবো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস এবারে যে তৃতীয় দফার ভোটটি হলো, তারা আশাবাদী যে 4টি যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, তৃণমূল কংগ্রেস তাতে ভালো করবে এবং তাদের বক্তব্য তারা ভালো করতে পারবে। বিজেপির আশা 400 পার করবে তারা। কংগ্রেস তারা বলছে বিজেপি কোনো মতেই পারবে না এবং বিজেপি না বিজেপি 150 নামবে, 150 বিজেপি 150 মোদি জিও। আর আজকে যে ভোট হয়েছে বাংলার চারটে জাতীয় কংগ্রেস দেবে, এই বাংলার চারটে আজকের 4টে জাতীয় কংগ্রেস দেবে। বাকি কাজে আমরা পাবো সেটা বাংলার 4টে আসন 4টে জাতীয় কংগ্রেস দেবে। আর বিজেপি 150 শেষ। এবার বিজেপি সরকার থাকছে না, বিজেপি সরকার থাকছে না, এখনো 4টি বিজেপি সরকার শেষ, থাকছে না। দফা বাকি রয়েছে। 4টি দফায় কি হয় তার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ প্রদীপ, ধন্যবাদ অমিতাভ বাবু, ধন্যবাদ তারক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আজকে। আপনাদের ধন্যবাদ আমাদের এতক্ষণ ধরে সহ্য করার জন্য।